আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের এইচএসসি যে পদার্থবিজ্ঞান রিভিশন আছে, সো সেই পদার্থবিজ্ঞান রিভিশনের আজকে হচ্ছে ভেক্টরের প্রথম লেকচার। তো আমরা আজকের এই যে লেকচারটা আছে, এই লেকচারে আসলে শুরু করব একেবারে ভেক্টরের শুরু থেকেই। তো ভেক্টরের একদম শুরু থেকে আমরা হচ্ছে টপিক ওয়াইজ ধরে ধরে আগাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা অ্যাকচুয়ালি শুরু করি যে ভেক্টরটাকে আমরা কিভাবে গুছিয়ে রিভিশন করতে পারি, কিভাবে অ্যাকচুয়ালি সব কিছু আমরা আসলে সেট করতে পারি, দেখা যাক। আসুন। তো একদম শুরুটা যদি আমরা ভেক্টর দিয়ে করি, তাহলে সেটা হচ্ছে আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয় সেটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করব। তো প্রথম শুরু করব আমরা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। তাহলে আমাদের প্রথম টপিকটা হবে টপিক নাম্বার 1, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ। অনেকেই বলতে পারেন যে ভাইয়া, এইখানে ভেক্টরের প্রকাশ তো আমরা পারি। হ্যাঁ, আমরা সবাই ভেক্টরের প্রকাশ পারি, কিন্তু এখানে কোণ নির্ণয় একটা বেশ ঝামেলার ব্যাপার অনেক সময় আপনারা ফেস করেন। সো সেই জন্যই আসলে এটা দিয়ে শুরু করা। সো আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে প্রকাশ করি, এ যদি একটা ভেক্টর হয়, এ ভেক্টরটাকে আমরা সাধারণত লিখি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ দিয়ে। যেখানে আমরা জানি এ ভেক্টরের যে মান এ অথবা এ ভেক্টরের মানটা হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। মান নিয়ে সমস্যা নাই, সমস্যা হয় দিক নির্ণয় নিয়ে। কেন? কারণ ভেক্টরটা যে কোনো চতুর্ভাগ বা কোয়াড্রেন্টে থাকতে পারে। সো আমরা একটা ভেক্টরকে নিয়ে যদি চিন্তা করি, এই ভেক্টরটা কিন্তু চারটা কোয়াড্রেন্টের যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে। সো যে কোনটা আছে, এই কোনটা নিয়ে সবসময় আমরা একটু ঝামেলায় পড়ি। সো ভেক্টরটা যদি প্রথম বা চতুর্থ কোয়াড্রেন্ট বা প্রথম বা চতুর্থ চতুর্ভাগে থাকে, তখন যে আমাদের থিটাটা আসবে, থিটা ইকুয়ালস টু ডিরেক্টলি ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ। যখন আই ক্যাপ এর সহগ ধনাত্মক। কারণ দেখেন, আমাদের যদি আই ক্যাপের সহগটা ধনাত্মক হয়, তার মানে ভেক্টরটা প্রথম বা চতুর্থ চতুর্ভাগে আছে। কিন্তু যদি আই ক্যাপের সহগটা ঋণাত্মক হয়, তখন কিন্তু ভেক্টরটা প্রথম বা চতুর্থ চতুর্ভাগে নাই, ভেক্টরটা তখন দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। সো থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ, যখন আই ক্যাপের সহগ হবে ঋণাত্মক। সো আমি এটার কয়েকটা এক্সাম্পল দেখাবো যাতে আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যায়, যে আসলে এইভাবে কেন করা হচ্ছে সেটার হচ্ছে একেবারে ডিটেলস আমরা দেখব। ঠিক আছে, চলুন। আমরা ভেক্টরটাকে যখন আরেকভাবে চিন্তা করব দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এ একটা ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। যেখানে এই থিটার পরিচয়টা কি? যেখানে থিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এই থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল দেখলে এই জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। সো আমি চারটা কোয়াড্রেন্টে বা চারটা চতুর্ভাগে চারটা ভেক্টর রাখবো। এই ভেক্টরগুলোর মান এবং দিক নির্ণয় করব যাতে আপনারা খুব ইজিলি জিনিসগুলো বুঝেন। ধরুন একটা ভেক্টর আছে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে যদি একটা ভেক্টর থাকে, এই ভেক্টরটাকে আমরা যদি এ ওয়ান ভেক্টর বলি, এ ওয়ান ভেক্টর ইকুয়ালস টু লেটস সে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এ ওয়ান ভেক্টরটার যে মান এ ওয়ান ইকুয়ালস টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এবং এই এ ওয়ান ভেক্টরটা যে কোণে আছে থিটা ওয়ান ইকুয়ালস টু ট্যান ইনভার্স
দেখুন একটু আগে যে কি সূত্রটা আমরা শিখলাম, যদি আমাদের আই ক্যাপের সহগ ধনাত্মক হয় তাহলে কি করব, ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ করব। তাহলে এইখানে A1 ভেক্টরের জন্য আই ক্যাপের সহগ কিন্তু ধনাত্মক, তাহলে ট্যান ইনভার্স কার সহগ, জে ক্যাপের সহগ 3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ 4। তাহলে হচ্ছে দেখেন ভেক্টরটার মান হচ্ছে 5 একক, আর ভেক্টরটা কত কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণটা সেটাকে আমরা যদি নিই শিফট ট্যান 3/4, এটা আসবে 36.87 ডিগ্রি। তাহলে প্রথম চতুর্ভাগ হয়ে গেল। এবার আমরা একটু দ্বিতীয় চতুর্ভাগে যাই। এই ভেক্টরটাকে আমরা কোথায় নিয়ে যাব, এই ভেক্টরটাকে আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাব। তাহলে ভেক্টরটাকে যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাই লাইক দিস, এটা আমাদের A2 ভেক্টর। তাহলে A2 ভেক্টরটা আমরা এখানে তাহলে -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে দেখেন এই A2 যে ভেক্টরটা আছে এইটা কিন্তু এখন দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আই ক্যাপের সহগটা ঋণাত্মক, আর আই ক্যাপের সহগটা যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে A2 এর যে মান নিয়ে কোনো সমস্যা নেই, পিথাগোরাস দিয়ে ডিরেক্টলি বের করা যাবে, 4² + 3² 5ই থাকতেছে। কিন্তু দিকের বেলায় এবার θ2, খেয়াল করেন একটু আগে কি শিখেছি, থিটা বের করার জন্য যদি আই ক্যাপের সহগ ঋণাত্মক হয় থিটা সমান কিন্তু একটা 180 ডিগ্রি যোগ করে দিচ্ছি। কেন? কারণ আপনার রেফারেন্সটাই ঘুরে যাচ্ছে। সো থিটা তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ হচ্ছে 3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ -4। তাহলে 180 ডিগ্রি মাইনাস 36.87 ডিগ্রি, যেটা আমাদেরকে দিবে 143.13 ডিগ্রি। একটু খেয়াল করি এই যে থিটা টু কত আসতেছে, 143.13 ডিগ্রি। থিটা টু কিন্তু তাহলে স্থূল কোণে আসতেছে। চলেন দেখে আসলে থিটা টু কোনটুকু, এই যে এইটুকু আমাদের থিটা টু, স্থূল কোণ চলে আসছে, এইটুকু আমাদের θ1। তাহলে দেখেন আমরা যদি এই মেথডটা ফলো করি কোণ নির্ণয়ে আমাদের আর কোনো ঝামেলাই নাই। সো অলওয়েজ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে কোণটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। যদি আই ক্যাপের সহগ ধনাত্মক হয় ডিরেক্টলি আপনি কি করবেন, ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ করবেন, আর যদি আই ক্যাপের সহগটা ঋণাত্মক হয় তাহলে 180 ডিগ্রি যোগ করব। একইভাবে আমরা বাকি দুইটা কোয়াড্রেন্ট বা চতুর্ভুজেও একটু দেখে ফেলবো, আরো দুইটা ভেক্টর, যাতে করে আমরা জিনিসটার উপর একদম পরিপূর্ণ দখল নিয়ে আসতে পারি। তাহলে এইখানে আমাদের একটা A3 ভেক্টর আমরা নিই। A3 ভেক্টর এটা হচ্ছে -4i ক্যাপ -3j ক্যাপ। তৃতীয় চতুর্ভাগে ভেক্টরটার দুইটাই কি নেগেটিভ, তাহলে A3 ভেক্টরটা এটার মান A3 √4² + 3² থাকবে 5 একক, এবং এটার দিক থিটা θ3 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ, জে ক্যাপের সহগটা হচ্ছে -3 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ -4। তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স এটা যদি করি 180 ডিগ্রি প্লাস এটা পাচ্ছি 36.87 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 216.87 ডিগ্রি। খেয়াল করেন কত সিম্পল ওয়েতে আপনার অ্যাকচুয়ালি কোনগুলা বের হচ্ছে, আপনাকে কিন্তু কোনো টেনশন করতে হচ্ছে না, সূত্র নিয়ে মাথা ঘামাইতে হচ্ছে না, কোন কোয়াড্রেন্টে আছে চিন্তাও করতে হচ্ছে না, আপনি শুধু আই ক্যাপের সহগটা দেখবেন। আই ক্যাপের সহগটা যদি ধনাত্মক হয় তাহলে ডিরেক্টলি ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ বাই আই ক্যাপের সহগ, আই ক্যাপের সহগ ঋণাত্মক হলে আপনি কি করবেন 180 ডিগ্রি যোগ করে দিবেন। ওকে, সো এই ছিল তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটাকে প্রকাশ করা, এবং এই যে ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব আমরা সেটার ডিটেলস আলোচনা। ওকে, এখন আমরা যখন ভেক্টর পড়ছি আমাদের ভেক্টরের অনেক রকমের ভেক্টর পড়তে হয়। আমি এখন একটা লিস্ট তৈরি করে দিব বিভিন্ন রকম যে ভেক্টর, যেগুলো থেকে আসলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন একেবারে রেগুলারলি আসে। তাহলে 2 নাম্বার যে টাইপটা এটা হচ্ছে বিভিন্ন প্রকার ভেক্টর। যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস, সো আমি এখানে একটু কুইক ওভারভিউ যাব, সবটা ডিটেলস তো আমরা এখন আর দেখতে পারবো না। সো বিভিন্ন প্রকার ভেক্টরে আমরা যদি শুরু করি একেবারে প্রথম যে টাইপটা আছে এক, এটা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর।
নাল বা শূন্য ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি বা ধর্মটা হচ্ছে নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে পাদবিন্দু ও প্রান্তবিন্দু এক, সুনির্দিষ্ট দিক নেই। এটা হচ্ছে নাল ভেক্টরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। 2, সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? দুনিয়ায় নাল ভেক্টর ছাড়া সকল ভেক্টর সঠিক ভেক্টর। নাল ভেক্টর ছাড়া সকল ভেক্টর। তারপর 3 নাম্বার, একক ভেক্টর। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে, কিন্তু এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশক ভেক্টর, যে ভেক্টর আমাদের দিক নির্দেশ করে। তাহলে একক ভেক্টর কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। এবং একটা একক ভেক্টরকে প্রকাশ করা হয় ভেক্টরের মান এবং এই যে একক ভেক্টর এ ক্যাপ। তাহলে যে কোনো ভেক্টরের মানের সাথে একক ভেক্টর গুণ করে ভেক্টরটাকে পাওয়া যায়। ওকে, এরপর আসি লব্ধি ভেক্টর। তারপর থাকবে উপাংশ ভেক্টর। দুইটা কেন একসাথে আলোচনা করতেছি? কারণ আসলে একটা থেকে আরেকটা জেনারেটেড হয়। সো ধরুন আর ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টর হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টর এর লব্ধি বা যোগফল। এখন তাহলে পি ভেক্টর কিউ ভেক্টর এরা আর ভেক্টরের উপাংশ। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, পি ভেক্টর ও কিউ ভেক্টর তারা আর ভেক্টরের উপাংশ। এখন আমরা এই উপাংশ এবং লম্বাংশ, যে উপাংশ ভেক্টর আছে, এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো। যদি দুইটি উপাংশ লম্বভাবে থাকে, তবে তাদের লম্বাংশ বলে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভেক্টরকে আমরা যে কোনো কোণে অনেক উপাংশে বা অসীম সংখ্যক উপাংশে ভাগ করতে পারি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমার এখানে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের একটা আর ভেক্টর। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় আর ভেক্টরের কতগুলো উপাংশ সম্ভব, অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। কেন, কিভাবে দেখেন। এই যে প্রথমে এই ব্লু দুইটা, এই দুটো হচ্ছে আর ভেক্টরের দুইটা উপাংশ। এরপর আমি একটু কালার চেঞ্জ করি, ইয়েলো দুইটা, এই দুইটাও আর ভেক্টরের উপাংশ। আবার কালার চেঞ্জ করি, হোয়াইট দুটা, এই দুইটাও আর ভেক্টরের উপাংশ। তাহলে একটা ভেক্টরকে যে কোনো কোণে এক জোড়া উপাংশে ভাগ করতে যদি বলা হয়, অসীম সংখ্যক আপনি উপাংশে ভাগ করতে পারবেন। তবে যদি উপাংশ দুইটা পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদেরকে কি বলা হয়? লম্বাংশ বলা হয়। ওকে, শিখে ফেললাম। এরপর আসি, উপাংশ লম্বাংশ গেল। এরপর আমাদের 6 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরের বেলায় কি হয়? পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এবং ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। এরা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টরটা কি? যাদের পাদবিন্দু সুনির্দিষ্ট, আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। পাদবিন্দু সুনির্দিষ্ট, ইচ্ছে মতো পরিবর্তন করা যায় না।
তাহলে দেখেন 7টা ডেফিনেশন বা সংজ্ঞা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখন আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে, এই ডেফিনেশনগুলা কেন এত ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনারা যখন মানে হচ্ছে বোর্ড পরীক্ষায় বসবেন, এই ডেফিনেশনগুলো কিন্তু আপনাদের হচ্ছে এমসিকিউতে কাজে লাগবে এবং আপনাদের এই ডেফিনেশন থেকে প্রচুর কোশ্চেন আসে। সো আমি এই জন্য ডেফিনেশনগুলো জাস্ট ওভারভিউ করে যাচ্ছি। ওকে, সো আসেন 8 নম্বর ডেফিনেশনে চলে যাই। সদৃশ ভেক্টর। সো সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর কারা? চলুন, সদৃশ ভেক্টর হচ্ছে আমাদের যদি দুটো ভেক্টর আমরা নেই, যে দুটা ভেক্টর একই জাতীয়, দেখেন এখানে আমি প্রপার্টিগুলো বলে দিচ্ছি। সদৃশ ভেক্টর হওয়ার জন্য কি কি প্রপার্টি দরকার? সমজাতীয় হতে হবে, একই দিকে কাজ করতে হবে। দুটো ভেক্টর যদি সমজাতীয় হয়, একই দিকে কাজ করে, তাহলে তারা সদৃশ ভেক্টর। আর যদি সদৃশ না হয়, সেটা বিসদৃশ হতে পারে। সো বিসদৃশ হওয়ার জন্য সমজাতীয় কিন্তু বিপরীত দিকে কাজ করতে হবে। সমজাতীয় কাজ করতে হবে কোন দিকে? বিপরীত দিকে কাজ করতে হবে, তাহলে এটা হবে বিসদৃশ ভেক্টর। ওকে, এরপর আসি আমরা সমান এবং বিপরীত বা ঋণ ভেক্টর। সমান ভেক্টর, দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য আগে অবশ্যই সদৃশ হতে হবে। তো সমান হওয়ার জন্য কন্ডিশন 3টা, সদৃশ হওয়ার জন্য 2টা, সমান হওয়ার জন্য কয়টা? 3টা। তাহলে আমরা কন্ডিশনগুলো শিখি। সমজাতীয়, দিক একই, মান সমান। তাহলে দেখেন তো, সদৃশ হইতে হবে আগে, তারপর হবে সে কি? সমান। তাহলে সকল সমান ভেক্টর অবশ্যই কি ভেক্টর? সদৃশ ভেক্টর। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন যদি করা হয় যে সদৃশ হওয়া ছাড়া সমান ভেক্টর হওয়া সম্ভব কিনা, অ্যান্সার হচ্ছে না। আগে সদৃশ হইতে হবে, সদৃশ হলে সেটা সমান ভেক্টর হবে। কখন? দুইটা সদৃশ ভেক্টরের মান সমান হলে তারা সমান ভেক্টর। এরপর আসবো আমরা বিপরীত বা ঋণ ভেক্টরে। বিপরীত বা ঋণ ভেক্টর। তাহলে বিপরীত বা ঋণ ভেক্টর কখন হবে? যদি তারা সমজাতীয় হয়, দিক পরস্পর বিপরীত হয় এবং মান সমান হয়। তার মানে আবারও যদি বিপরীত বা ঋণ ভেক্টর হতে হয়, তাহলে তাদের অবশ্যই আগে বিসদৃশ ভেক্টর হতে হবে। বিসদৃশ ভেক্টর হওয়া ছাড়া কি হতে পারবে না? বিপরীত বা ঋণ ভেক্টর হতে পারবে না। এগুলো কিন্তু এমসিকিউ ইনফরমেশনে সবচেয়ে বেশি কাজে লাগবে। সো এগুলো পড়তেই হবে, কোনো উপায় নেই, এগুলো ছাড়া পড়তেই পারবেন না। এরপর আসবো আমরা বিপ্রতীপ ভেক্টরে। আগে একটু বিপ্রতীপটা কি সেটা বুঝি। বিপ্রতীপ, ইনভার্স, মানে 3-এর বিপ্রতীপ কত? 1/3। -2-এর বিপ্রতীপ কত? -1/2। তাহলে এগুলো হচ্ছে বিপ্রতীপ। তাহলে এ একটা ভেক্টর যদি হয় 3i ক্যাপ, তাহলে বি একটা ভেক্টর 1/3 i ক্যাপ। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর এরা বিপ্রতীপ ভেক্টর। এরপর আসি 13 নম্বরে। এখানে থাকবে বিপ্রতীপ ভেক্টর হয়ে গেছে, সমরেখ ভেক্টর পড়বো আমরা, তারপর সমতলীয় ভেক্টর পড়বো। সমরেখ ভেক্টর, সমরেখ হচ্ছে কতগুলো ভেক্টর যদি একই সরলরেখায় কাজ করে। সো আমি একটা সরলরেখা আঁকি, লেটস সে এটা একটা সরলরেখা। এই সরলরেখায় কতগুলো ভেক্টর যদি কাজ করে, লেটস সে এখানে আমরা কিছু ভেক্টর রাখবো এখন।
এটা একটা ভেক্টর, লেটস সে এটা এই ভেক্টর। তারপর আমরা আঁকবো আরেকটা ভেক্টর এখানে, লেটস সে এটা বি ভেক্টর। আরেকটা ভেক্টর এখানে আঁকবো আমরা, ধরুন একটা ভেক্টর এটা আঁকলাম, লেটস সে এটা সি ভেক্টর। তাহলে এ বি সি তিনটা ভেক্টর কিন্তু একই সরলরেখায় আছে। এখন মজার বিষয়টা হচ্ছে সমরেখ ভেক্টর যদি হয় তারা একই দিকেও কাজ করতে পারে, বিপরীত দিকেও কাজ করতে পারে। তাহলে সমরেখ ভেক্টরের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এরা একই সরল রেখায় কাজ করবে, একই সরল রেখায় কাজ করে, আর হচ্ছে দিক একই বা পরস্পর বিপরীত হতে পারে। তাহলে সমরেখ ভেক্টর হয়ে গেল। নেক্সট আসবো আমরা সমতলীয় ভেক্টরে। সমতলীয় ভেক্টর, আপনারা ভেক্টর চ্যাপ্টারে যখন হচ্ছে ডট গুণন ক্রস গুণন পড়া শেষ করছেন, এরপর যেয়ে কিন্তু আপনারা সমতলীয় ভেক্টর বের করতে শিখছেন। সো খেয়াল করেন কিভাবে সমতলীয় ভেক্টর আপনারা বের করতে শিখছিলেন, একটু রিমাইন্ডার দিই আমি। সেটা হচ্ছে আয়তনটা শূন্য হলে ভেক্টর তিনটা কি হয়, সমতলীয় হয়। সো আমি যখন ডট গুণন ক্রস গুণন পড়ানো শেষ করব, তখন যে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কেন আয়তন শূন্য হলে ভেক্টরগুলি সমতলীয় হয়। আপাতত মাথায় রাখি যে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তবে তারা সমতলীয় ভেক্টর। এইবার এখানে একটা জিনিস বা প্রপার্টি মনে রাখতে হবে, সমতলীয় ভেক্টরগুলির আয়তন শূন্য হয়, বা সমতলীয় তিনটি ভেক্টর দ্বারা গঠিত আয়তন শূন্য হয়। সো আমরা যেহেতু অ্যাকচুয়ালি এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ছিল, সো আমি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটা নিয়ে আলোচনা করলাম। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আরো কিছু ডেফিনেশন বা সংজ্ঞা আসবে, সেগুলো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে আলোচনা করব। সো আপাতত আমাদের অ্যাকচুয়ালি যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমরা বেশ কিছু ডেফিনেশন বা সংজ্ঞা পড়ে ফেললাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লম্বাংশ এবং উপাংশ, এই দুইটার মধ্যে একেবারে সুনির্দিষ্টভাবে পার্থক্যটা মেক করে ফেলা। সো আমরা এখন যেটা করব, 3 নাম্বার যেটা করব সেটা হচ্ছে একটি ভেক্টরের যে কোনো কোণে দুইটি উপাংশ নির্ণয়। আমরা একটা ভেক্টরকে যে কোনো কোণে দুইটা উপাংশে নির্ণয় ভাগ করতে চাই অ্যাকচুয়ালি। সো তাহলে কিভাবে ভাগ করব সেই জিনিসটা আমরা দেখব। লেটস সে আমার এখানে দুটো পি আর কিউ, দুটো ভেক্টর, এটা পি এটা কিউ। তাহলে যেহেতু এটা আমরা রিভিশন করতেছি, আপনারা অলরেডি সামান্তরিক সূত্র পড়ে ফেলছেন, তো পি আর কিউ এই দুইটা যোগ করে আমরা একটা ভেক্টর আর পাবো, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন পি ভেক্টরটা আর ভেক্টরের সাথে যদি আলফা কোণে থাকে, কিউ ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে যদি বিটা কোণে থাকে, আপনার জানা আছে আর ভেক্টর আলফা বিটা, জানা আছে কি আর আলফা বিটা জানা আছে। আপনাকে বের করতে হবে পি আর কিউ। তাহলে পি ইজ এ ফাংশন অফ আর আলফা বিটা, মানে পি এর মানটাকে আর আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, কিউ এর মানটাকে আর আলফা বিটা এর মানের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আবার রিপিট করতেছি, একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা দুটো উপাংশ পি আর কিউ এর কম্বিনেশনে গঠিত। পি আর কিউ এই যে ভেক্টর আর এর সাথে আলফা এবং বিটা কোণে কাজ করছে। তাহলে আমাকে যেটা বের করতে হবে পি এর মান কত, কিউ এর মান কত, জানা আছে কি আলফা বিটা এবং আর।
এখন এটা আসলে ত্রিভুজের সাইন সূত্র দিয়ে এত সহজে হয়, মানে অনেকে সূত্র মুখস্থ করে, আমি মুখস্থ করতে নিষেধ করি। আমি জাস্ট যেটা বলি যে একটু ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করেন। সো আমি আপনাদেরকে এখান থেকে সাইন সূত্রটার মাধ্যমে দেখাবো যে গোটা জিনিসটা খুবই সহজ। আমি যেটা করি সেটা হচ্ছে এটাকে একটু এনলার্জ করে ফেলি। সো আমি একটু জিনিসটাকে এনলার্জ করব, চিত্রটাকে বড় করতেছি, আর কিছুই না। কেন বড় করতেছি? কারণ হচ্ছে আমি সাইন সূত্রটা যাতে ঠিকমতো এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাইতে পারি। তো চিত্রটাকে বড় করলাম। তাহলে দেখেন, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এইটা বিটা হইলে এই পাশের এই অ্যাঙ্গেলটা কত হবে? বিটা হবে। এটাও কত হবে? বিটা হবে। তাহলে এইটা আলফা, এটা বিটা। তাহলে আমাদের এইখানে ট্রায়াঙ্গেলটাকে যদি কমপ্লিট করি এইভাবে, তাহলে ভিতরের যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। কেন? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখেন, এইটা যদি পি ভেক্টর হয়ে থাকে, এটা কিউ ভেক্টর, তাহলে এই পাশে এটাও কি ভেক্টর? এটাও কিউ ভেক্টর না? তাহলে এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর। এইবার চলেন আমরা জিনিসটা একটু বুঝি। সো আমি এখন বাকি জিনিসপত্রগুলো ডিলিট করব, যাতে আপনাদের ফোকাসটা ঠিক থাকে। এইবার দেখেন, ফোকাস ওইটা আমরা দেখি। একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা কোণ আছে। তাহলে আমাদেরকে সাইন সূত্র কি শিখায়? সাইন সূত্র শিখায় ত্রিভুজের যে কোনো বাহু এবং বিপরীত কোণের অনুপাত কি সংখ্যা? বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা। তাহলে এই যে পি যে ভেক্টর আছে, পি বাহুর বিপরীত কোণ কোনটা? বিটা। তাহলে পি বাই সাইন বিটা, পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই, এই যে কিউ এর বিপরীত কোণ কোনটা? আলফা, কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। দেখেন, আপনারা অনেকে সূত্র মুখস্থ করছেন, আমি কিন্তু কোনো মুখস্থ সূত্র পড়াচ্ছি না আপনাদেরকে। কারণ যত বেশি সূত্র আপনি মুখস্থ করবেন, আপনার ব্রেনের উপরে প্রেশার বাড়বে, আর প্রেশার বাড়লে কিন্তু পরীক্ষার হলে যে সূত্র ভুলে যাই। সো আমি আপনাকে সূত্র মুখস্থ না করে কোথা থেকে আসতেছে সেটা অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে আপনাকে। দেখেন, তাহলে পি, এই যে পি বাহুটা, এটার বিপরীত কোণ কোনটা? বিটা। তাহলে পি বাই, এখানে পি বাই কি? সাইন বিটা। কিউ এর বিপরীত কোণ কোনটা? আলফা। তাহলে এই যে দেখেন, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। আর এর বিপরীত কোণ কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আর এর বিপরীত কোণ সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবার সাইনের বেলায় একটা চমৎকার প্রপার্টি আমরা সবাই জানি। সেই প্রপার্টিটি কি? সাইন 180 মাইনাস একটা অ্যাঙ্গেল ডেল্টা যদি হয়, এটা সাইন ডেল্টা। এটা কি সাইনের একটা প্রপার্টি বা ধর্ম না? সো এটা তো 9-10 থেকে পড়ে আসছি। তাহলে আমরা এখানে কি লিখব? পি বাই সাইন বিটা equals to q by sin alpha equals to r by sin alpha plus beta। কাজ শেষ। আপনি এখন ধামধুম এটা দিয়ে কি করতে পারবেন? অঙ্ক করে ফেলতে পারবেন। আপনাকে কিন্তু আর সূত্র মুখস্থ করতে হচ্ছে না। সো এই যে দেখেন, আপনারা যখন সূত্র মুখস্থ করছেন, আমি মুখস্থ সূত্রটাও লিখি। এই যে দেখেন, আলফা কোণে উপাংশ পি হলে পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। চলেন তো একটু আগে কি করলাম সেটা দেখি। দেখেন তো, পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা না? কোনো মুখস্থ করি নাই কিন্তু, জাস্ট চিত্র এঁকে সেখান থেকে দেখে ফেলছি। তাহলে পি সমান কি? আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। হ্যাঁ, এখন যারা মনে রাখার জন্য একটা টেকনিক, আমি শর্টকাট বলি না কখনো, শর্টকাট শিখতে আমি নিষেধ করি, টেকনিক মনে রাখছেন যে যদি আলফা কোনো উপাংশ হয় তাহলে উপরে যাবে কি? সাইন বিটা। যদি বিটা কোনো উপাংশ হয় তাহলে উপরে যাবে কি? সাইন আলফা। তাহলে বিটা কোণে উপাংশ কিউ হলে আর, সরি, কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে কিন্তু আমরা যে কোনো কোণে উপাংশ পেয়ে গেলাম দুটো। এখন এই উপাংশ দুটাই লম্বাংশ হবে কখন? যদি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে যায়। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে পি ও কিউ লম্বাংশ। তখন পি সমান আর সাইন
আমি যদি একটাকে বলি আলফা, তাহলে কিউ সমান হবে আর একটা কজ আলফা। একটা সাইন আলফা হলে আরেকটা কি হবে, কজ আলফা হবে, কারণ আলফা প্লাস বিটা মিলে তো 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান অন হয়ে গেছে। সো পি কিউ সমান আর সাইন আলফা আর কজ আলফা যদি হয়, ঘটনাটা এরকম, এটা কিউ ইকুয়ালস টু আর কজ আলফা, এটা যদি আর হয়, এটা আলফা হয়, তাহলে পি সমান আর সাইন আলফা। সো উলম্ব উপাংশ সাইন আলফা দিয়ে আসবে, আর অনুভূমিক উপাংশ কি দিয়ে আসবে, কজ আলফা দিয়ে আসবে। এটা নিয়ে আমাদের ঝামেলা হয় না, আমাদের ঝামেলা হয় হচ্ছে ওই যে কোনো কোণে উপাংশ নির্ণয় করা নিয়ে। ওকে, তাহলে আমরা কিন্তু যে কোনো কোণে একটা ভেক্টরের দুটো উপাংশ নির্ণয় করে ফেলতে পারলাম। এরপর আসবো আমরা 4 নাম্বার টপিকের আলোচনায়। সো আমরা কি করেছি, একটা ভেক্টরের যে কোনো কোণে দুটো উপাংশ নির্ণয় করতে শিখছি, আবার আমরা লম্বাংশ নির্ণয় করতে শিখছি। এইবার আমরা যে কাজটা করব, এই যে লম্বাংশটা আছে, লম্বাংশের সাহায্যে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করতে শিখব। তাহলে এইটাকে আমি বলি ভেক্টর যোগের লম্বাংশ সূত্র। সূত্রের স্টেটমেন্টটা জরুরি। কেন? পরীক্ষায় আপনার সংজ্ঞামূলক হিসেবে আসতেই পারে যে ভেক্টর যোগের লম্বাংশ সূত্রটা লিখো। আমি সূত্রটা পরে লিখবো, আগে আমরা একটু দেখি যে ভেক্টর যোগের লম্বাংশ সূত্রটা আসলে কি রকম। সো ধরুন কোথাও আমাদের একাধিক ভেক্টর আছে, এখানে আমাদের একাধিক ভেক্টর একই বিন্দুতে কাজ করে। তাহলে এখানে একটা ভেক্টর আছে, লেটস সে এটা হচ্ছে আমাদের f1 একটা ভেক্টর, যেটা কাজ করে এখানে আলফা অন কোণে। এরপর আরেকটা ভেক্টর আছে f2 ভেক্টর, যেটা এখানে কাজ করে আলফা 2 কোণে। তারপর এখানে ধরেন আরেকটা ভেক্টর আছে f3 ভেক্টর, যেটা কাজ করে আলফা 3 কোণে। এরপর আর অনেকগুলো ভেক্টর আছে, শেষ একটা ভেক্টর এখানে আছে ধরেন এফ এন মানের একটা ভেক্টর, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা এন কোণে কাজ করে। তাহলে এন সংখ্যক ভেক্টর এখানে কাজ করতেছে। আমরা ধরে নিচ্ছি এই ভেক্টরগুলোর যে লব্ধি বা রেজাল্টেন্ট আছে, সেই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরটা কত ভেক্টর, আর ভেক্টর, এবং আর ভেক্টরটা এখানে থিটা কোণে আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, আমরা সমজাতীয় ভেক্টরদেরকে যোগ করা যায়। তাহলে সবগুলা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ যদি আমরা নেই, তার মানে f1 cos alpha 1 প্লাস f2 cos alpha 2 প্লাস এইভাবে যাব fn cos alpha n, এটা হচ্ছে r cos থিটা। তাহলে এই জিনিসটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই। আমি একটু পরে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখাবো। তাহলে এটা কোথা থেকে পাই, এটা আসে কোথা থেকে, এটা আসে এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে প্রাপ্ত। এখন এই সবগুলা ভেক্টরের যদি আমরা আবার সাইন আলফা নিই, সাইন আলফা মানে আসলে কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে f1 সাইন আলফা 1 প্লাস f2 সাইন আলফা 2 প্লাস fn সাইন আলফা n ইকুয়ালস টু আর সাইন থিটা। এটা তাহলে কোথা থেকে আসবে, এটা আসতেছে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই। তাহলে দেখেন আপনি আর কস থিটা আর সাইন থিটা পেয়ে গেছেন। তাহলে ভেক্টর আর, যেটা ভেক্টর আর ইকুয়ালস টু আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, এবং আর কস থিটা আই ক্যাপ আর সাইন থিটা জে ক্যাপ পাওয়া মানে কিন্তু ভেক্টরটাকে আপনি ফেরত পেয়ে গেছেন। কিভাবে? আপনার এখানে যে ভেক্টরটা আমরা ফেরত পেয়ে গেলাম, সেই ভেক্টরটা একটু দেখে, একদম ক্লাসের শুরুতে আমরা এই যে এ একটা ভেক্টর এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ পাচ্ছি না, তাহলে এখান থেকে ভেক্টরের মান দিককে ইজিলি নির্ণয় করা যায়। তাহলে আপনি যখন এই আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ পাচ্ছেন, তখন আসলে আপনি ভেক্টরের মান দিক নির্ণয় করতে পারতেছেন। এখন কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় যদি লম্বাংশ সূত্রটা লিখতে বলে তখন কি লিখবো। চলেন লম্বাংশ সূত্রটার স্টেটমেন্ট আমি এখন লিখে দিব আপনাদেরকে।
তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা লম্বাংশ সূত্রের স্টেটমেন্টটা লিখব। আমি এখানে লম্বাংশ সূত্রের স্টেটমেন্টটা একটা বক্স তৈরি করি, এই বক্সের মধ্যে আমরা লম্বাংশ সূত্রের স্টেটমেন্টটা লিখি। সো ভেক্টর যোগের লম্বাংশ সূত্রটা আসলে কি বলে? সো আমরা যদি কতগুলো ভেক্টর রাখি, কোথাও মাল্টিপল ভেক্টর যদি কোথাও থাকে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে কতগুলি ভেক্টরের লম্বাংশের সমষ্টি বক্সটা একটু বড় করে নিই। কোনো নির্দিষ্ট দিকে কতগুলি ভেক্টরের যে লম্বাংশের সমষ্টি আছে ওই দিকে ভেক্টরগুলির লব্ধির লম্বাংশের সমান। এটা হচ্ছে ভেক্টর যোগের যে লম্বাংশ সূত্র সেটার স্টেটমেন্ট। তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি যে লম্বাংশ সূত্রটা আছে এটাকে এখন অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যাই, চলেন। সো আমরা বোর্ড পরীক্ষায় যে টাইপের ম্যাথগুলি আসে সেই ম্যাথগুলি যদি এখন আমরা একটু সলভ করি। ধরুন আপনাকে বেশ কিছু ভেক্টর দিয়ে দিল। প্রথম ভেক্টরটা এখানে আছে, প্রথম ভেক্টরটা আপনার আছে এখানে ধরেন 10 একক মানের ভেক্টর, এইদিকে আছে আপনার হচ্ছে এই অ্যাঙ্গেলটা দেওয়া হলো 60 ডিগ্রি। আরেকটা ভেক্টর ধরেন এখানে আছে 12 একক মানের ভেক্টর, এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিল 30 ডিগ্রি। আর এখানে একটা ভেক্টর দেওয়া হলো সে 8 একক মানের ভেক্টর, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি। জিজ্ঞেস করা হলো লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে যখন আমরা এটার লব্ধির মান ও দিক নির্ণয় করতে যাব, একটু খেয়াল করে দেখি কয়টা ভেক্টর আছে, 3টা ভেক্টর। এখন এই 3টা ভেক্টরের আমরা যদি কোণগুলা চিন্তা করি, কোণগুলা কার সাথে চিন্তা করতে হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে প্রথম ভেক্টরটা যদি হয় f1, তার মান হচ্ছে 10, তার কোণ আলফা 1 কিন্তু 30 ডিগ্রি। খেয়াল করেন এই 10 একক মানের ভেক্টরের কোণ কিন্তু 60 ডিগ্রি না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত? 30 ডিগ্রি। ওকে, তারপর 12 একক মানের যে ভেক্টরটা আছে তার মান হচ্ছে 12 একক, তার কোণ আলফা 2, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা কত? এটুকু 30 হলে পুরা কোণটা 150 ডিগ্রি। তাহলে আলফা 2 হচ্ছে 150 ডিগ্রি। f3, তাহলে f3 ভেক্টরটার মান কত? 8 একক, এটা 8 একক মানের একটা ভেক্টর। এটার যে কোণ আলফা 3, আলফা 3টা কত দেখেন, এখানে এই জায়গা থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 180, তারপর এখানে আরো 45, এটা 45 হলে এখানে আরো 45, 180 আর 45 225 ডিগ্রি। সো আমি একটু পিছনে যাব, একটা জিনিস আপনাদেরকে লিখে দিয়েছিলাম, আবার একটু রিমাইন্ডার দিব। খেয়াল করেন আমরা যখন এখানে থিটাগুলা বের করছিলাম, থিটাগুলা কার সঙ্গে বের করছিলাম? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই যে দেখেন একেবারে ক্লাসের প্রথম যে স্লাইডটা, এখানে এ ভেক্টর যদি এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ হয়, কি বলছি? থিটাটা কার সাথে উৎপন্ন কোণ? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। সুতরাং আমাদের সব সময় মাথায় রাখতে হবে কোণ যেগুলো আমরা নিব লব্ধি বের করার সময়, তখন অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নিতে হবে, তা নাহলে কিন্তু ভুলভাল হবে। তাহলে এখন এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা যদি লব্ধির লম্বাংশটা নিই, তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই। তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিলে আর কস থিটা ইকুয়ালস টু f1 cos alpha 1 প্লাস f2 cos alpha 2 প্লাস
f3 cos আলফা 3। তাহলে f1 এর মান হচ্ছে 10 cos 30 ডিগ্রি প্লাস 12 cos 150 ডিগ্রি প্লাস 8 cos 225 ডিগ্রি। তাহলে ডিরেক্টলি এগুলোকে যদি আমরা যোগ করে ফেলি, চলেন যোগ করে ফেলি। 10 cos 30 ডিগ্রি, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আমি যখন ম্যাথগুলো করি তখন আপনারা সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনগুলো করে ফেলবেন। কেন? তাতে প্র্যাকটিস বাড়বে, আর প্র্যাকটিস বাড়লে কিন্তু আপনাদের দক্ষতা বাড়বে। 12 ইন্টু কজ 150 ডিগ্রি প্লাস 8 ইন্টু কজ 225 ডিগ্রি। ওকে, যেটা আমাদের আসবে সেটা হচ্ছে -7.389, -7.389। এটা হচ্ছে আর cos থিটা। একইভাবে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই। এখন যদি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ নিই তাহলে সব কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে। ওকে, তাহলে এভরিথিং হয়ে যাবে আমাদের সাইন থিটা। আর সাইন থিটা ইকুয়ালস টু 10 sin 30 ডিগ্রি প্লাস 12 sin 150 ডিগ্রি প্লাস 8 sin 225 ডিগ্রি। তাহলে কজের জায়গায় যখন সাইন চলে আসতেছে তখন আমরা যেটা পাবো 10 ইন্টু কজ, না এখন সাইন, 10 ইন্টু সাইন 30 প্লাস 12 ইন্টু সাইন 150 প্লাস 8 ইন্টু সাইন 225। এটা যেটা আসবে আমাদের সেটা হচ্ছে 5.343, 5.343। তাহলে আর cos থিটা আর sin থিটা জানি, তাহলে ভেক্টরটা আর ভেক্টর ইকুয়ালস টু আর cos থিটা আই ক্যাপ প্লাস আর sin থিটা জে ক্যাপ। আপনার কিন্তু বোর্ড পরীক্ষায় ডিটেলসটা লিখতেই হবে, এইভাবেই লিখতে হবে, কারণ এইভাবে না লিখলে স্যার নাম্বার কেটে দিবেন, কম দিবেন। হ্যাঁ, আমি তো ক্যালকুলেটরে পোলার মুডে ধুম করে অ্যান্সার লিখতে পারি, বোর্ড পরীক্ষা ওটা লিখেন না। ক্যালকুলেটরে পোলার মুডে অনেকে শেখেন যে পোলার মুডে নিয়ে যে ধুমধাম হচ্ছে, হ্যাঁ এটা 10 30 ডিগ্রি, তারপর 12 150 ডিগ্রি, আর 225 ডিগ্রি বসালাম, অ্যান্সার বের হইল, চলে আসলাম এ বিগ জিরো। ওয়াই? এটা বোর্ড পরীক্ষা, আপনাকে একটা প্রশ্নের নম্বর দেওয়া হচ্ছে 3 বা 4। সো মাইন্ড ইট, 3 নাম্বারের একটা প্রশ্ন আপনি 2 লাইনে লিখে দিলেন, স্যার আপনাকে কেন নাম্বার দিবে? সো আমি জানি আপনারা অনেকেই এটাকে শর্টে লিখতে পারেন, আমি কেন ডিটেলসে লিখতেছি? যাতে আপনাদের প্র্যাকটিসটা হয় যে বোর্ড পরীক্ষায় আমি এইভাবেই লিখবো যাতে আমার কোথাও নম্বর কাটা না যায়। এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। তাহলে লব্ধি ভেক্টরের মান আর ইকুয়ালস টু কত হবে? আর এর যে মানটা সেটা এখন আমরা যদি বের করি, 7.389 স্কোয়ার প্লাস 5.343 স্কোয়ার, এটাকে রুট ওভার করতে হবে আমাদেরকে। সেভেন পয়েন্ট থ্রি এইট নাইন স্কোয়ার রুট ওভার 7.389 স্কোয়ার প্লাস 5.343 স্কোয়ার, এটা আমাদেরকে দেবে 9.118। লব্ধির মান হচ্ছে 9.118। আর দিক যখন নির্ণয় করব, খেয়াল করেন তো এখানে আই ক্যাপের সহগ কি আসছে? ঋণাত্মক আসছে, তার মানে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ 5.343 ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ মাইনাস 7.389। তাহলে ট্যান ইনভার্স করব 5.343 5.343 ডিভাইডেড বাই 7.389, 7.389 35.87, 180 ডিগ্রি মাইনাস 35.87।
সো 180 থেকে 35.87 বিয়োগ করে দিব, যেটা আমরা পাবো 144.13 ডিগ্রি। তাহলে এই যে দেখেন, লম্বাংশ সূত্রের সাহায্যে আমরা কি করতে পারতেছি, লম্বাংশ সূত্রের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি যেটা পারতেছি সেটা হচ্ছে আমরা এইখানে অ্যাকচুয়ালি একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করে ফেলতে পারতেছি। ওকে, তাহলে আমাদের কিন্তু লম্বাংশ সূত্রটা এখানে আলোচনা হয়ে গেল। সো এটা ছিল ভেক্টর যোগের লম্বাংশ সূত্র। এইবার আমরা ভেক্টর যোগের লম্বাংশ সূত্র বের করে ফেলছি, ব্যবহার করে ফেলছি। এখন আমরা যেটা করব, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রে যাব। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, সবাই এটা আমরা জানি। তাহলে সামান্তরিক সূত্রে আমরা কি শিখে আসছি, যে যদি সমবিন্দু দুইটা ভেক্টর হয়, সমবিন্দু মানে হচ্ছে একই সময়ে একই বিন্দুতে ভেক্টর দ্বয়কে কাজ করতে হবে, বা একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দিয়ে যদি দুইটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি, লেটস সে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে তাদের যে কর্ণটা আছে, কর্ণটা লব্ধি ভেক্টর আর কে সূচিত করে। পি কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, আর ভেক্টর পি এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে জানি আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এবং আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু কার সাথে উৎপন্ন কোণ, পি এর সাথে, পি প্লাস কিউ কজ আলফা আর উপরে কিউ সাইন আলফা। এখানে আমি আরেকটা জিনিস একটু ইন্ট্রোডিউস করে রাখি, যে ধরেন লব্ধিটা কিউ এর সাথে ডেল্টা কোণ উৎপন্ন করে, লব্ধিটা কার সাথে, কিউ এর সাথে যদি ডেল্টা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে কি হবে, ট্যান ডেল্টা ইকুয়ালস টু কার সাথে উৎপন্ন কোণ, কিউ এর সাথে, কিউ প্লাস পি কজ আলফা উপরে হচ্ছে পি সাইন আলফা। এখন এই সামান্তরিক সূত্র থেকে আসলে বেশ কিছু প্রশ্ন আসে, আমরা একটা একটা করে জিনিসপত্রগুলো দেখব যে সামান্তরিক সূত্রের মধ্যে আর কি কি জিনিসপত্র আসতে পারে। এক, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কত, আর ম্যাক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ, যখন আলফাটা হয় 0 ডিগ্রি। আর মিনিমাম সমান পি অন্তর কিউ। কেন অন্তর, কেন বিয়োগ না, কারণ পি বড় না কিউ বড় আমরা জানি না। সো যেটা বড় হবে সেটা থেকে ছোটটাকে বিয়োগ করে দিব, যখন আলফা হচ্ছে 180 ডিগ্রি। এখন একটা ভেক্টরের লব্ধি অবশ্যই পি এবং কিউ দুটো ভেক্টরের লব্ধি যেটা হবে সেটা এই আর ম্যাক্স আর মিনিমামের মধ্যেই থাকবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আর মিনিমাম লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু আর ম্যাক্স। এখন এইটা কোথায় কাজে লাগে, এটা চমৎকার কিছু এমসিকিউ প্রশ্নে কাজে লাগে। চলেন দেখি, একটা ছোট্ট এমসিকিউ প্রশ্ন তৈরি করে ফেলি। এই যে 3 ও 7 একক মানের দুইটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না। তাহলে আপনাকে দুইটা ভেক্টর দিল, 3 এবং 7 একক মানের দুইটা ভেক্টর দিয়ে বলল এদের লব্ধি নিচের কোনটি হতে পারবে না। তাহলে দেখেন, একটু আগের যে থিওরি আছে সেই থিওরি অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী লব্ধিটা অবশ্যই আর মিনিমাম এবং আর ম্যাক্সিমামের মাঝে থাকতে হবে। তার মানে আর মিনিমামটা হচ্ছে পি অন্তর কিউ লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু আর ম্যাক্স হচ্ছে পি প্লাস কিউ। তাহলে আমরা এখানে অপশনগুলা আমি একটু দিয়ে দিই। অপশন এ লেটস সে 4, অপশন বি 10, অপশন সি 2, অপশন ডি 5। আমার এখানে 4টা অপশন দেওয়া আছে, খুবই ভালো কথা। তাহলে এখন পি যদি 3 একক হয়, পি সমান 3 একক, কিউ সমান 7 একক,
তাহলে পি প্লাস কিউ সমান কত 10, পি অন্তর কিউ সমান কত 4। তাহলে লব্ধি অবশ্যই 4 থেকে 10-এর মধ্যেই থাকতে হবে। লব্ধিটাকে থাকতে হবে কোথা থেকে কোথার মধ্যে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে। তাহলে 4 থেকে 10-এর মধ্যে লব্ধি থাকতে হবে। এইখানে কোন সংখ্যাটা 4 থেকে 10-এর মধ্যে নাই? অবশ্যই 2। তাহলে 2 আমাদের 4 থেকে 10-এর মধ্যে নাই, তাহলে নিচের কোনটা লব্ধি হতে পারে না? 2 একক মানের ভেক্টরটা লব্ধি হতে পারে না। সো তাহলে দেখেন যে সামান্তরিক সূত্র থেকে লব্ধির সর্বনিম্ন সর্বোচ্চ মান, এটা থেকে চমৎকার কিছু এমসিকিউ হতে পারে। ঠিক আছে, এরপর আসবো নেক্সট 2 নাম্বার। 1 নাম্বার ছিল লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। 2 নাম্বার হচ্ছে এখানে চমৎকার একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে, সেটা হচ্ছে দেখাও যে সমান মানের দুইটি ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটা চমৎকার অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, যে সমান মানের দুইটা ভেক্টরের লব্ধি অ্যাকচুয়ালি কি করে? মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এখন অনেকেই না এই প্রতিপাদনটা পারে না, বা দেখা যায় যে পড়ে না। সো এটা কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন ছিল। আপনারা যদি প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন এটা একটা বোর্ড পরীক্ষার কোশ্চেন। আমি ভুল না করলে এটা 2023 সালে কোনো একটা বোর্ডে আসছিল। তাহলে আমরা একটু দেখে ফেলি যে সমান মানের দুইটা ভেক্টর, তাহলে মনে করি ভেক্টর দ্বয়ের মান পি ও এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলে ট্যান থিটা ইকুয়ালস টু পি প্লাস পি কজ আলফা আর উপরে পি সাইন আলফা। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে থিটাটা এই আলফার অর্ধেক। তাহলে চলেন আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা নিয়ে কাজ করব। ট্যান থিটা সমান কি ছিল? পি প্লাস পি কজ আলফা, উপরে ছিল পি সাইন আলফা। এখন পি গুলাকে কেটে দেই, উপরে আসবে সাইন আলফা, নিচে আসবে 1 প্লাস কজ আলফা। এটা ট্যান থিটা। এখন আমরা এখানে আলফা বাই 2 আনতে চাই, তো তাহলে যদি আলফা বাই 2 আমরা আনতে চাই সেটা কিভাবে আনতে পারি সেটা একটু দেখি। দেখেন আমরা জানি সাইন 2a সমান 2 সাইন এ কজ এ, আর কস 2a 2 কস স্কোয়ার এ মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, যে কোনোটাই লেখা যায়। এই প্রপার্টিগুলো থেকে এখানে সাইন আলফা সমান কি লেখা যাবে? সাইন আলফা সমান লেখা যাবে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। 1 প্লাস কজ আলফা, তাহলে 1 প্লাস কজ আলফা 2 কজ স্কোয়ার আলফা বাই 2 লেখা যাবে। তাহলে আলটিমেটলি আমাদের একটা সাইন আলফা বাই 2 থাকবে, নিচে একটা কজ আলফা বাই 2 থাকবে, দ্যাট উইল গিভ আস ট্যান আলফা বাই 2। তাহলে ট্যান থিটা ট্যান আলফা বাই 2 হলে থিটা সমান আলফা বাই 2, মানে হচ্ছে যে মধ্যবর্তী কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। তার মানে সমমানের দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা মধ্যবর্তী কোণকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ওকে, গেল 2 নাম্বার প্রপার্টি। এরপর আসি 3 নাম্বার প্রপার্টিতে। আমরা কিন্তু সামান্তরিক সূত্রের প্রপার্টিগুলো দেখতেছিলাম। 3 সমমানের দুইটি ভেক্টরের লব্ধির মান তাদের যে কোনো একটির সমান হলে
ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো সমমানের যে কোনো দুইটা ভেক্টর এরা যদি লব্ধির মান তাদের যে কোনো একটা সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত পাবো? 120 ডিগ্রি পাবো। চলেন, খুব সিম্পল। আমরা জানি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, কিন্তু এখানে পি সমান কিউ সমান আর। তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে আমরা এখান থেকে পি স্কোয়ার সমান পাবো 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 1 ইকুয়ালস টু 2 প্লাস 2 কজ আলফা, বা 2 কজ আলফা ইকুয়ালস টু -1, বা কজ আলফা ইকুয়ালস টু -1/2। সো আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। সো হয়ে গেল আরেকটা প্রপার্টি। ওকে, চলেন এখন দেখেন, আমরা মানে হচ্ছে 3টা প্রপার্টি পড়ে ফেললাম। এর পরের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিতে যদি আসি 4 নাম্বার, 4 নাম্বার যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে যদি দুইটা ভেক্টর 90 ডিগ্রিতে থাকে, সমমানের দুইটি ভেক্টর 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে থাকলে লব্ধি √2p। 5, সমমানের দুইটি ভেক্টর 60 ডিগ্রি কোণে থাকলে লব্ধি, এটা হয় √3p। সো মোরাললেস এই হচ্ছে সামান্তরিক সূত্র থেকে অ্যাকচুয়ালি যে জিনিসগুলা মানে হচ্ছে দরকার সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। ওকে, সামান্তরিক সূত্রের সাহায্যে যেমন দুটো ভেক্টরকে যোগ করা যায়, সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরকে কি করা যায়? বিয়োগও করা যায়। আসলে যোগ বিয়োগ একই জিনিস। সো আমরা এখানে 5 নাম্বার যে পয়েন্টটা ছিল ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, তাহলে আমরা 6 নাম্বারে এখন আসব সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টরের বিয়োগফল নির্ণয়। সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টরের বিয়োগ। সো আপনি যদি একাধিক ভেক্টরকে আপনার হচ্ছে দুটো ভেক্টরকে বিয়োগ করতে চান, তাহলে আসলে বিয়োগ আর যোগ একই প্রক্রিয়া। ঠিক আছে, চলুন একটু দেখাই যে বিয়োগ যোগ আসলে কিভাবে একই প্রক্রিয়া। আমরা আগে একটু দুটো ভেক্টর আঁকি, পি আর কিউ। তাহলে যখন যোগ করছিলাম পি যোগ কিউ, তাহলে পি যোগ কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। পি ভেক্টর আর কিউ ভেক্টর যখন যোগ করছিলাম, যখন আসলে বিয়োগ করতেছি তখন কি করতেছি? কিউ ভেক্টরের বিপরীত যে ভেক্টরটা আছে মাইনাস কিউ ভেক্টরটাকে নিয়ে পি এর সাথে যোগ করতেছি। সো আবার রিপিট করতেছি আমি কথাটা, যোগ আর বিয়োগ একই প্রক্রিয়া। কারণ আমি যখন পি মাইনাস কিউ করতেছি, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে আসলে পি ভেক্টরের সঙ্গে যোগ করতেছি মাইনাস কিউ ভেক্টরকে, আর কিছুই না। তাহলে আমাদের পি মাইনাস কিউ ভেক্টরের যে মানটা হবে, পি মাইনাস কিউ ভেক্টরের যে মান, এটা ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ। এখন দেখেন
মাইনাস কিউ ভেক্টর যেটা, সেটা পি ভেক্টরের সঙ্গে কত কোণে আছে? 180 মাইনাস আলফা কোণে আছে না? এখানে কোণটা হয়ে গেছে শুধু 180 মাইনাস আলফা। তাহলে এখানে কজ 180 মাইনাস আলফা। এখান থেকে আপনারা পড়ে আসছেন রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে বেগ এখানে ভেক্টরটাকে যখন বিয়োগ করলাম তখন এখানে মাইনাস হয়ে গেছে, কারণ কি ভেক্টরটা বিপরীত বা ঋণ ভেক্টর না। মাইনাস হয়েছে কেন? মাইনাস হয়েছে কারণটা হচ্ছে যে ভেক্টরটাকে আমি যখন বিপরীত করতেছি তখন অ্যাঙ্গেলটা আলফার জায়গায় 180 মাইনাস আলফা হয়ে গেছে, ভেক্টরের মান কিন্তু কিউই রয়ে গেছে। সো একটা ভেক্টরকে যদি উল্টে দেই আমরা, ভেক্টরের কিসের পরিবর্তন হয় না? মানের পরিবর্তন হয় না, শুধুমাত্র কিসের পরিবর্তন হয়? কোণের পরিবর্তন হয়। ভেক্টরের মান একই আছে, কিউ কিউ এর মতোই রয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখন এই যে সামান্তরিক সূত্রের সাহায্যে যখন দুইটা ভেক্টরের আমরা বিয়োগ করতেছি, পি প্লাস কিউ ভেক্টরের মান এবং পি মাইনাস কিউ ভেক্টরের মান যদি পরস্পর সমান হয়, তার মানে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। সো স্কোয়ার রুটটা তুলে দিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। সো উভয় পাশ থেকে আমরা যেটা পাবো 4p কিউ কজ আলফা ইকুয়ালস টু 0 বা কজ আলফা ইকুয়ালস টু 0। সো আলফা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে যদি দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল পরস্পর সমান হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কিভাবে থাকে? লম্বভাবে থাকে। এটা আমরা পড়ে আসছি, সো এটা জাস্ট আমরা রিভিউ করে নিলাম। ওকে, আমরা অ্যাকচুয়ালি এই যে দেখেন সামান্তরিক সূত্র নিয়ে মোটামুটি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখে ফেললাম। এইবার আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ভেক্টরের যে লম্বাংশ ছিল, এই লম্বাংশের অনেকগুলি প্রয়োগ আছে এবং এই প্রয়োগ সংক্রান্ত অনেকগুলি গাণিতিক সমস্যা থাকে, অনেকগুলি অ্যাকচুয়ালি মানে হচ্ছে সমস্যা থাকে। আমরা শুরু করব হচ্ছে লম্বাংশ সূত্রের যে ব্যবহারগুলি আছে সেই ব্যবহারগুলি দিয়ে। প্রথম যে ব্যবহারটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়। সো এখানে চমৎকার ম্যাথও তৈরি করা যায় ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা নিয়ে। তাহলে আমরা এখন একটু দেখব যে ট্রলি ব্যাগের হাতলটা আসলে লম্বা রেখে লাভটা কি আমাদের। সো প্রথম জিনিসটা হচ্ছে ট্রলি ব্যাগ কি, যে ব্যাগগুলি আমরা সাধারণত এয়ারপোর্টে ব্যবহার করতে দেখি যে টেনে নিয়ে চলে যাচ্ছে, এই ব্যাগগুলোকে ট্রলি ব্যাগ বলে। তাহলে এই ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখার পিছনে যৌক্তিক কারণটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি সবসময় এটাকে একটা চিত্র দিয়ে একে বোঝানোর চেষ্টা করি। যে ধরুন একটা মানুষ, এখানে একটা মানুষ আছে, জাস্ট কোনোভাবে বোঝানোর জন্য দিস ইজ এ পার্সন, এই সেম পার্সনটা এখানে আছে। তাহলে ব্যাগটা যে ট্রলি ব্যাগটা আছে সেই ব্যাগটা যদি এখানে থাকে, লেটস সে দিস ইজ দ্য ব্যাগ, এখানে হাতলটা ছোট, সেম ব্যাগটা এখানে থাকবে, বাট এখানে হাতলটা বড়। সো মানুষটা এই যে ব্যাগের হাতলটা ধরে আছে। এখন দেখেন হাতলটা যখন ছোট তখন কিন্তু এই যে ব্যাগটা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা যদি θ1 হয়, এখানে অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, ছোট হাতলের জন্য θ1 ইজ গ্রেটার দ্যান θ2। হাতল ছোট হলে কোনটা বড়, হাতল বড় হলে কোনটা ছোট হয়, θ1 ইজ গ্রেটার দ্যান θ2। এইবার একটা জিনিস খেয়াল করেন, যে মানুষটা ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে তার যে সক্ষমতা বা যে বলটা সে প্রয়োগ করতেছে এফ এফ বলটা কিন্তু সে সেমি প্রয়োগ করতেছে। তাহলে হচ্ছে হাতল যদি ছোট থাকে সে যে বল প্রয়োগ করতে পারবে, হাতল বড় হলেও সে কি করতে পারবে? সেম বল প্রয়োগ করতে পারবে। সে কিন্তু ভিন্ন বল প্রয়োগ করতে পারবে না, কারণ তার সক্ষমতার একটা ইস্যু আছে।
এখন আমাদের এই এফ বলের অনুভূমিক যে উপাংশটা, এইখানে এফ বলের যদি অনুভূমিক উপাংশ আমরা নিই, সেটা হচ্ছে এফ কস থিটা ওয়ান, আর এখানে অনুভূমিক উপাংশটা হচ্ছে এফ কস থিটা টু। এইবার আমরা জানি কস 0 ডিগ্রি কত, 1, কস 90 ডিগ্রি সমান 0। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যদি আমাদের থিটা এর মান বাড়ে, কস থিটা এর মান কমে। 0 থেকে 90 ডিগ্রির মাঝে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝে যদি থিটা এর মানটা বাড়ে, তাহলে কস থিটার মান কি হবে, কমে যাবে। তাহলে এখানে থিটা ওয়ানের মান বেশি, তাহলে কস থিটা ওয়ানের মান কম। কার তুলনায়, কস থিটা টু এর তুলনায়। তাহলে এফ কস থিটা ওয়ান সেটা এফ কস থিটা টু এর থেকে কম। তাহলে হাতল যখন লম্বা তখন অনুভূমিক উপাংশটা বড়, এফ কস থিটা টু বড়। তাহলে লম্বা হাতলের বেলায়, লম্বা হাতলের ক্ষেত্রে প্রযুক্ত বলের যে অনুভূমিক উপাংশ বড় হয়। তাহলে প্রযুক্ত বলের যদি অনুভূমিক উপাংশ বড় হয়, তখন আপনার কি ত্বরণ বেড়ে যাচ্ছে না? তাহলে ত্বরণ বাড়তেছে এবং দ্রুততার সাথে ট্রলি ব্যাগ টেনে নেওয়া যাবে। তাহলে ত্বরণ বৃদ্ধি পায় ও দ্রুততার সাথে ট্রলি ব্যাগ টেনে নেওয়া যায়। সো এই হচ্ছে তাহলে ট্রলি ব্যাগের অ্যাকচুয়ালি হাতল বড় রাখার পিছনের যে লজিকটা। এখন এখান থেকে কিরকম গাণিতিক সমস্যা আসতে পারে, যে আমাদের ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখলাম, এখান থেকে কিরকম গাণিতিক সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু দেখে রাখতেছি। কোশ্চেন, 20 কিলোগ্রাম ভরের একটি ট্রলি ব্যাগকে অনুভূমিকের সাথে এক, 30 ডিগ্রি, 2, 60 ডিগ্রি কোণে 100 নিউটন বলে টেনে নেওয়া হচ্ছে। স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এই দুই ক্ষেত্রে পাঁচশো মিটার দূরত্ব অতিক্রমের সময়ের ব্যবধান কত? সো আপনার কাছে একটা ট্রলি ব্যাগ আছে, এই ট্রলি ব্যাগটাকে আপনি 30 ডিগ্রি কোণেও টানতে পারেন, অথবা চাইলে 60 ডিগ্রি কোণেও টানতে পারেন। কিন্তু দুইবারই টানবেন কিন্তু আপনি সেম একটা ফোর্স দিয়ে। আপনার যে অ্যাপ্লাইড ফোর্স আছে, যে প্রযুক্ত বল আছে, সেটা কিন্তু 100 নিউটন, এর বেশি বল আপনি প্রয়োগ করতে পারছেন না। তাহলে এই 100 নিউটন বল প্রয়োগে আপনি যদি একবার 30 ডিগ্রিতে টানেন, আরেকবার 60 ডিগ্রি কোণে টানেন, আপনি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবেন এবং কত মিটার দ্রুত অতিক্রম করবেন? 500 মিটার দ্রুত অতিক্রম করবেন। সময়ের ব্যবধানটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, খুবই ভালো কথা, আমরা সময়ের ব্যবধানটা বের করতে চাই। তাহলে আমরা যখন সমাধান করব, 1 নাম্বার সিনারিওতে আমাদের যে এফ কস থিটা, এটা হচ্ছে 100 cos 30 ডিগ্রি,
cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, 50 √3। তাহলে ত্বরণ A ইকুয়ালস টু 50 √3 ডিভাইডেড বাই ভর m হচ্ছে 20 কেজি। তাহলে 50 √3 ডিভাইডেড বাই যদি ভর mটাকে আমরা হিসেব করি তাহলে দেখি কত আসে। 50 ইন্টু √3 ডিভাইডেড বাই 20, আমাদের যে হচ্ছে 50 ইন্টু √3 ডিভাইড বাই 20, 4.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যখন আমরা দেখব, 500 ইকুয়ালস টু 0 ইন্টু টি প্লাস হাফ এ হচ্ছে 4.33 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিই, 1000 বাই 4.33, এটাকে রুট ওভার করব, রুট ওভার 1000 ডিভাইডেড বাই 4.33, 15.2 সেকেন্ড লাগবে আমাদের, 15.2 সেকেন্ড। 500 মিটার যেতে তাহলে সময় লাগবে কত? 15.2 সেকেন্ড। এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন ট্রলি ব্যাগটাকে টানা হচ্ছে, এফ cos থিটা প্রাইম ইকুয়ালস টু 100 cos 60 ডিগ্রি, এটা 50 নিউটন। তাহলে এখন ত্বরণ এ প্রাইম সমান 50/20, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন একই এস ইকুয়ালস টু ইউটি প্রাইম প্লাস হাফ এ প্রাইম টি প্রাইম স্কোয়ার। তাহলে এস হচ্ছে 500 মিটার, হাফ ইন্টু 2.5 ইন্টু টি প্রাইম স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যে টি প্রাইমটা আসবে 1000 ভাগ 2.5, রুট ওভার করবো, রুট ওভার 1000 ডিভাইডেড বাই 2.5, এটা আমাদেরকে দিবে 20 সেকেন্ড। তাহলে এখন যে ডেল টি সময়ের ব্যবধানটা, টি প্রাইম মাইনাস টি 20 মাইনাস 15.2, তার মানে 4.8 সেকেন্ড সময়ের ব্যবধান থাকবে। এটাই হচ্ছে তাহলে এই ম্যাথের অ্যান্সার। সো এই যে দেখেন, তাহলে এই যে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সংক্রান্ত কিন্তু এই টাইপ গাণিতিক সমস্যা চলে আসতে পারে। ওকে, আমরা তাহলে প্রথম যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমাদের যে লম্বাংশের ব্যবহার, তার প্রথমটা হচ্ছে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়। এরপর যেটা দেখব সেটা হচ্ছে লন রোলার। এটা আসলে আপনারা পড়তে পড়তে পাগল হয়ে গেছেন। লন রোলার, ঠেলা ও টানা। এখন লন রোলার ঠেলার থেকে টানা সহজ, তারপর হচ্ছে ঠেললে কতটুকু ওজন বাড়ে কমে, এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা পড়ছি। আমরা জাস্ট একটু কুইক রিভিউ করে যাই। সো একটা লন রোলারকে আমি ঠেলতে পারি, আমি টানতে পারি। তাহলে ঠেললে গল্পটা হচ্ছে এরকম, এফ বল দিচ্ছি থিটা কোণে, তাহলে নিচের দিকে কাজ করবে এফ সাইন থিটা, ওজন এমজি, এদিকে কাজ করবে এফ কস থিটা। আর যদি টানি, এফ বল দিচ্ছি থিটা কোণে, এফ কস থিটা, উপর দিকে কাজ করবে এফ সাইন থিটা, ওজন এমজি কাজ করবে সবসময় নিচের দিকে। তাহলে এখানে যে কোশ্চেনগুলি থাকে, একটা হচ্ছে ঠেলা, একটা টানা, এটা হচ্ছে ঠেলা, এটা হচ্ছে টানা। তাহলে ঠেলার বেলায় যেটা হয়, ওজন এফ সাইন থিটা বাড়ে, ওজন এফ সাইন থিটা কমে। সো প্রশ্নটা আসে ওজন কতটুকু বাড়ে কমে বলে মনে হয়। ইভেন এটা বুয়েট ভর্তি পরীক্ষায় কোশ্চেন চলে আসছিল একবার। আর আরেকটা জিনিস হচ্ছে মাটির উপর প্রযুক্ত বল, মাটির উপর
প্রযুক্ত বল mg প্লাস এফ সাইন থিটা, আর এখানে মাটির উপর প্রযুক্ত বল mg মাইনাস এফ সাইন থিটা। সো এই হচ্ছে আমাদের লন রোলারের বিস্তারিত আলোচনা। সো লন রোলার শেষ। এরপর আমরা যদি লম্বাংশের আর একটা ব্যবহার খেয়াল করি, সেটা হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা এখন আর প্র্যাকটিক্যালি দেখা যায় না, কারণ এখন তো সব ইঞ্জিন চালিত নৌকা হয়ে গেছে। যখন ইঞ্জিন চালিত নৌকা ছিল না, স্রোতের বিপরীতে বা যখন আমরা হচ্ছে উজানে যেতে চাইতাম, স্রোত যেদিক থেকে আসতেছে তার উল্টা দিকে, তখন হচ্ছে এই গুণ টেনে মাঝদেরকে নৌকা নিয়ে যেতে হতো। সো এখানকার আসলে বেসিক মেকানিজমটা কি, এটা হচ্ছে নদীর তীর, এখানে হচ্ছে নৌকাটাকে নিয়ে যাওয়া হচ্ছে, নৌকার সামনে একটা দড়ি বেঁধে এই দড়িটা কয়েকজন মাঝি মাল্লা তারা তীর দিয়ে হেঁটে যেতেন এই দড়িটা কাঁধে নিয়ে, লাইক দিস। সো প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে যে বলটা দেওয়া হচ্ছে, টান বলটা যদি টি হয়ে থাকে, এই টি বলের দুটো উপাংশ, একটা উপাংশ হচ্ছে টি কস থিটা, আর একটা উপাংশ হচ্ছে টি সাইন থিটা। তাহলে টি কস থিটা আমার নৌকাটাকে সামনে নেবে, কিন্তু টি সাইন থিটা তো নৌকাটাকে তীরের দিকে ভিড়িয়ে ফেলতে যাবে। এখন উপায় কি, টি সাইন থিটাকে যদি আমি ব্যালেন্স না করতে পারি, নৌকা তো তীরে ঘেঁষে যাবে। সো যেটা করা হয় সেটা হচ্ছে নৌকার পিছনে একজন মাঝি দাঁড়িয়ে থাকেন। তাহলে নৌকার পিছনে যে মাঝিটা দাঁড়িয়ে আছেন, উনি এখানে দাঁড়িয়ে আছেন, ওনার হাতে একটা হাল ধরা হয়। এই যে হাল, এটা বলা হয় হাল। তাহলে এই হালটা ঘুরানো হয়, ঘুরানোর ফলে পানিতে একটা বাধা বলের তৈরি হয়। এই বাধা বল দিয়ে টি সাইন থিটাটাকে নাকচ করা হয়। তাহলে হালের ক্রিয়ার সাহায্যে, হালের ক্রিয়ার সাহায্যে টান বলের উলম্ব উপাংশ টি সাইন থিটা নাকচ করা হয়। ফলে নৌকা অনুভূমিক উপাংশ টি কস থিটা এর জন্য সোজা সামনের দিকে চলে যায়। তাহলে এই যে আমাদের যে লম্বাংশ বিভাজনের যে প্রয়োগ আছে, এই লম্বাংশ বিভাজনের প্রয়োগটা কিন্তু আমরা এখান থেকে দেখে ফেললাম নৌকার গুণ টানা পর্যন্ত। ওকে, আমাদের এই যে চ্যাপ্টারটা আছে ভেক্টর চ্যাপ্টারে, সাধারণত এই উপাংশ লম্বাংশ প্রয়োগের সবচেয়ে বড় প্রয়োগটা হচ্ছে নদী এবং নৌকা, এবং এইখানে আমরা অনেক সময় ছোট ছোট কিছু জায়গায় ভুল করি। তাহলে আমরা এখন 10 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে নদী ও নৌকা সংক্রান্ত সমস্যা। নদী ও নৌকা সংক্রান্ত সমস্যাবলী। সো এইখানে আমি একেবারে কমন কিছু জিনিসপত্র আপনাদেরকে শিখাবো, এবং বইয়ে যে নোটেশন বা চিহ্নগুলা অ্যাকচুয়ালি আছে, সেই চিহ্নগুলা আমরা অ্যাকচুয়ালি বইয়ে যেভাবে আছে সেভাবেই ব্যবহার করার চেষ্টা করব। তাহলে সাধারণত বইয়ে যে চিহ্নগুলা ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে স্রোতের বেগ, বা নদীর বেগ। আসলে নদীর তো বেগ হতে পারে না, সো অনেক সময় লেখা হয়, আমরা জাস্ট এটা মাথায় রাখবো স্রোত কত বেগে যাচ্ছে, এটা হচ্ছে ইউ। এরপর আসে ভি। ভি হচ্ছে নৌকা বা সাঁতারুর বেগ, নৌকা বা সাঁতারুর বেগ। ইউ আর ভি এর যে লব্ধিটা, এটা হচ্ছে ডব্লিউ।
ডাব্লিউটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। আমাদের ইউবি এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে ইউওভি এর মধ্যবর্তী কোণ। আর নদীর যে প্রস্থটা এটা হচ্ছে ডি। ডি হচ্ছে নদীর প্রস্থ। এখন এগুলো হচ্ছে আমাদের একেবারে বেসিকগুলা। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে, মানে প্রথম যে প্রপার্টি, নদী পার হতে সময়। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, নদী পার হতে সাহায্য করে কে? নদী পার হতে সাহায্য করে উলম্ব উপাংশ। তাহলে নদী পার হতে সাহায্য করে কোন উপাংশ? উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ কিন্তু আমাকে নদী পার করাবে না, অনুভূমিক উপাংশ আমাকে নদীর তীর বরাবর ঠেলে নিয়ে যাবে। তাহলে উলম্ব উপাংশ যদি নদী পার হতে সাহায্য করে, নদী পার হতে সময় টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই উলম্ব উপাংশ। তাহলে উলম্ব উপাংশটা কত এখানে? ভি সাইন আলফা। তাহলে নদী পার হতে সময় সব সময় কত লাগবে? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা লাগবে। এটা হচ্ছে নদী পার হতে সময়। ওকে, 2 নম্বর, ন্যূনতম সময়ে নদী পার হওয়া। আপনি সবচেয়ে কম সময়ে নদী পার হতে চান, তার মানে আপনার যে বেগ আছে, বেগের পুরা উপাংশটাই থাকতে হবে উলম্ব বরাবর। তাহলে আপনাকে নৌকা চালাতে হবে উলম্ব বরাবর। সো আলফা ইকুয়ালস টু কত হতে হবে? 90 ডিগ্রি। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হতে হয়, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, টি মিনিমাম যেটা হবে ডি বাই ভি, যখন আলফা 90 ডিগ্রি বা সাইন আলফা ইকুয়ালস টু 1। এখন আপনি যদি ন্যূনতম সময় নদী পার হন, সেক্ষেত্রে আপনার অতিক্রান্ত দূরত্ব কত? ন্যূনতম সময়ে নদী পার হলে অতিক্রান্ত দূরত্ব। আপনি যদি একটা নদী ন্যূনতম সময়ে পার হন, সেক্ষেত্রে আপনি কত দূরত্ব অতিক্রম করবেন সেটা এখন জানা দরকার। ওকে, খুবই ভালো কথা। চলেন একটু চিত্র আঁকি। দেখেন, ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে আলফা 90 ডিগ্রি হইতে হবে। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে আপনার ভি, এটা হচ্ছে ইউ, তাহলে এইটা হচ্ছে আপনার এখন ডব্লিউ। তাহলে লব্ধি বেগের সাথে নদী পার হওয়ার সময়টা গুণ করলে আপনি দূরত্ব পাবেন। এ থেকে সি, এসি দূরত্ব, ডাব্লিউ ইন্টু টি মিনিমাম। তাহলে ডাব্লিউ সমান রুট অফ আর ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর টি মিনিমামটা কি? ডি ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে ন্যূনতম সময়ে যদি নদী পার হন, তাহলে যে দূরত্ব অতিক্রম করবেন সেই দূরত্ব অতিক্রম করাটা আমরা বের করলাম। এরপর আসি 4 নাম্বার, ন্যূনতম পথে বা স্বল্পতম পথে নদী পার হওয়া। আমরা যদি সবচেয়ে কম পথে নদী পার হতে চাই, তার মানে কি একেবারে সোজাসুজি আমাদেরকে যেতে হবে। আমাদের যে গতিপথ হবে সেটা হবে একেবারে সোজাসুজি।
তার মানে আমাদের যে লব্ধি বেগ ডব্লিউ, এটা থাকতে হবে 90 ডিগ্রিতে। কার সাথে? এই লব্ধি বেগ ডব্লিউ 90 ডিগ্রিতে থাকতে হবে কার সাথে? ইউ এর সাথে। তাহলে ভি এইদিকে থাকবে, সো মাঝখানের অ্যাঙ্গেলটা আলফা। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এইটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে। সূত্র মুখস্থ করেন না, সূত্র মুখস্থ করে ওই মুখস্থ সূত্র বসালে অনেক সময় পরীক্ষায় নাম্বার কেটে দেয় স্যাররা। সো বেসিক ব্যাপারটা হচ্ছে, যদি সৃজনশীল প্রশ্নে থাকে যে সোজাসুজি বা ন্যূনতম পথে তুমি নদী পার হবা, তাহলে যদি সিকিউ আকারে থাকে, সিকিউ এ থাকলে অবশ্যই এইটুকু করে দেখাবেন। বোর্ড পরীক্ষায় নাম্বার তোলার জন্য বেশ কিছু স্টাইল আছে যেটা আপনাকে ফলো করতে হবে। মানে হচ্ছে আমি সব পারি তাহলেই বোর্ড পরীক্ষায় নাম্বার পাবো এরকম না, আমাকে খাতায় জিনিসটা প্রকাশ করতে হবে ওইভাবে স্যারের নম্বর পাওয়ার জন্য। সো যদি সিকিউ এ থাকে, অতি অবশ্যই যে কাজটা করবেন, এই যে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কার সঙ্গে 90 ডিগ্রি করছি? ইউ এর সাথে, ইউ প্লাস ভি কজ আলফা আর উপরে ভি সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, tan 90 ডিগ্রি sin 90 বাই cos 90 মানে 1/0, 1/0 ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমরা যেটা পাবো, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0 পাবো। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, cos আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন cos যে ফাংশনটা আছে, এই ফাংশনের রেঞ্জ কত? -1 থেকে 1 এর মধ্যে। cos ফাংশনের রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে, তাহলে ইউ এর যে মানটা আছে, এই ইউ এর মানটা কোনোভাবেই ভি থেকে বড় হতে পারবে না। তাহলে সোজাসুজি যদি নদী পার হতে হয়, ইউ মাস্ট বি লেস দ্যান ভি। বা যে নৌকার বেগ, এটা স্রোতের বেগ থেকে কি হতে হবে? বেশি হতে হবে। কি করতে চাইলে? সোজাসুজি নদী পার হইতে চাইলে। এখন যখন আমরা ন্যূনতম পথে বা স্বল্পতম পথে নদী পার হব, সিকিউ এ থাকলে কিন্তু এইভাবে লিখবো, আর যদি এমসিকিউ তে থাকে তখন আপনি ডিরেক্টলি এটা করেন, সমস্যা নাই। এইবার আপনি যখন ন্যূনতম পথে নদী পার হতে যাবেন, আপনার সময় কত লাগবে? তাহলে ন্যূনতম পথে নদী পার হতে সময়, তাহলে এই সময়টা আমরা কিভাবে বের করব? আপনি যখন ন্যূনতম পথে নদী পার হচ্ছেন, আপনার এই যে লব্ধি বেগ ডব্লিউটা, এই ডব্লিউটা কত সেটা জানা দরকার। তাহলে টাইম টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডব্লিউ। এখন ডব্লিউটা কি? উলম্ব বরাবর আপনার বেগ। তাহলে উলম্ব বরাবর বেগ ডব্লিউটা অ্যাকচুয়ালি ভি সাইন আলফা লেখা যায়, আবার ডব্লিউটা লেখা যায় রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এখান থেকে আমরা পড়ে আসছি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে টি সমান ডি বাই ভি সাইন আলফা যেমন লেখা যায়, টি সমান লেখা যায় ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এটা হচ্ছে ন্যূনতম পথে নদী পার হতে যে সময়টা লাগে, সেই সময়টা। নাম্বার 6, সোজাসুজি নদী পার না হলে তীর বরাবর বা নদীর পার বরাবর অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব। দেখেন, আপনি যদি সোজাসুজি নদী পার হন তাহলে তো সোজাসুজি পার হয়ে গেছেন, সেক্ষেত্রে নদীর তীর বা পার বরাবর আপনার কিন্তু আর অতিক্রান্ত কোনো দূরত্ব নাই। কিন্তু যদি সোজাসুজি নদী পার না হইতে পারেন, নদী একটু বাঁকা হয়ে পার হয়েছেন, তখন তাহলে আপনার এক্স অক্ষ বরাবর বা তীর বরাবর বা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছেন সেটা কিন্তু জানা জরুরি।
তাহলে আপনি যদি সোজাসুজি নদী না পার হন, ধরেন এ থেকে আপনি বিতে পৌঁছান নাই, আপনি পৌঁছেছেন সিতে, লব্ধি ডব্লিউ এটা, ইউ আছে, ভি আছে, মাঝখানের অ্যাঙ্গেল আলফা আছে। তাহলে আমাদের এই লব্ধি ডব্লিউটার কারণে আমি সি পর্যন্ত যে পৌঁছাচ্ছি, দরকার আমাদের বিসি দূরত্ব এক্স। তাহলে এক্স সমান কত? এক্স সমান এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু নদী পার হতে সময়। আমি এক্স অক্ষ বরাবর দূরত্ব যখন দেখব, ভেক্টরের মূল উপজীব্যটা কি, ভেক্টরের মূল বোঝার জিনিসটা কি? যখন আমি এক্স অক্ষ দেখতেছি, দুনিয়ায় আমার কাছে ওয়াই অক্ষ বলে কিছু নাই, তাহলে এক্স অক্ষ দেখতেছি, শুধু এক্স অক্ষের বেগ দেখবো। তাহলে এক্স অক্ষের বেগ কত? ভিএক্স ইন্টু নদী পার হইতে সময় হচ্ছে টি। তাহলে ভিএক্সটা সমান কত? ভিএক্স হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, আর নদী পার হতে সময় ডি বাই ভি সাইন আলফা। সো সূত্র মুখস্থ করবেন না, মুখস্থ করলে জাস্ট পরীক্ষার হলে যে আউলায় যাবেন। সো দেখেন, আবার আমি রিপিট করতেছি, আমরা কি করতেছি, আমি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ লাগবে, এক্স অক্ষের বেগটা কত? ইউ কি অলরেডি এক্স অক্ষে আছে না? আর ভি এর এক্স অক্ষের উপাংশ কত? ভি কজ আলফা। তাহলে এক্স অক্ষের বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। আর আমি যখন এ থেকে সিতে আসতেছি, নদী পার হতে আমার সময় লাগতেছে কত? নদী পার হতে সময় লাগতেছে, আমরা শুরু থেকেই জানি, ডি বাই ভি সাইন আলফা। কাজ কিন্তু শেষ। সো এই ছিল আমাদের নদী নৌকা রিলেটেড যত রকম সমস্যা হতে পারে, সকল সমস্যার একেবারে ডিটেলস থিওরি আমরা এখানে কিন্তু রিভিশন করে ফেললাম। ওকে, আচ্ছা, আমরা এখন আজকের যে লেকচারটা আছে, এই লেকচারে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু জিনিসপত্রগুলো শেষ। সো আমরা এখন একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টর আছে, সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরগুলোকে কিভাবে প্রকাশ করে, বা এই রিলেটেড যে জিনিসপত্রগুলি আছে, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর থেকে ভেক্টর কিভাবে নির্ণয় করে, এগুলো আমরা আজকে এখন দেখে ক্লাসটা শেষ করব। সো আজকের লেকচারের পরবর্তী টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে নাম্বার 11, আয়ত একক ভেক্টর। সো আমরা কিন্তু আয়ত একক ভেক্টরের ডেফিনেশন বা সংজ্ঞা পড়ে আসছি। কি সংজ্ঞা পড়ছি? যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ বরাবর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপকে কি বলি আমরা? আয়ত একক ভেক্টর বলি। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে, আমি যদি ধরি আমার একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, এক্স ওয়াই জেড, তাহলে এক্স অক্ষের একক ভেক্টরটা আই ক্যাপ, ওয়াই অক্ষের একক ভেক্টরটা জে ক্যাপ, জেড অক্ষের একক ভেক্টরটা কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আই ক্যাপ থেকে জে ক্যাপে যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, জে ক্যাপ থেকে কে ক্যাপে যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, কে ক্যাপ থেকে আই ক্যাপে আসছে অ্যান্টি ক্লকওয়াইজ। তিনটার মধ্যে কিন্তু 90 ডিগ্রি করে কোণ আছে। এখন কোশ্চেন হচ্ছে, আমি কি অক্ষগুলোকে ট্রান্সফার বা অক্ষগুলোকে রূপান্তর করতে পারবো কিনা? যে লাইক এক্সটাকে আমি ওয়াই ধরতে চাই, ওয়াইটাকে জেড ধরতে চাই, এটা করা যাবে কিনা? অ্যান্সারটা হচ্ছে পারা যাবে। আমি যে কোনো অ্যাকচুয়ালি দিকে, এই যে এক্সটাকে আমি ওয়াই বা জেডও বলতে পারবো কখন? যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত সম্পর্কটা থাকে। তাহলে আমি যদি অক্ষগুলোকে এইভাবে লিখি, এখন দেখেন, আমি এটাকে যদি এক্স বলি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ওয়াই বলে, এটাকে জেড বলতে বাধ্য। এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে। অথবা আমি যদি এইটাকে এক্স বলি, এটাকে যদি আমি ওয়াই বলি, এটাকে যদি আমি জেড বলি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ সম্পর্কে এক্স ওয়াই জেড লিখতে পারবো। তাহলে যতক্ষণ পর্যন্ত এই অ্যান্টি ক্লকওয়াইজ সম্পর্কটা বজায় থাকতেছে, ততক্ষণ পর্যন্ত কোনো সম্পর্ক নিয়ে সমস্যা নাই। সো আপনি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনোটাকে এক্স, যে কোনোটাকে ওয়াই, যে কোনোটাকে জেড বলতে পারবেন, প্রোভাইডেড দ্যাট এক্স ওয়াই জেড এর মধ্যে অবশ্যই কি থাকতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত যে সম্পর্ক, সেটা থাকতে হবে। ওকে, আর ডেফিনেশন বা সংজ্ঞা তো আপনারা পড়ছেন, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ বরাবর যে একক ভেক্টর আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাদেরকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর বলা হয়। ওকে, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। ত্রিমাত্রিক
স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এটাও খুবই সিম্পল জিনিস। আমি যদি এক্স ওয়াই জেড তিনটা অক্ষ এখানে চিন্তা করি, এক্স ওয়াই জেড, আমার কোনো একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর একটা অংশ আসলাম, ওয়াই অক্ষ বরাবর একটা অংশ গেলাম, জেড অক্ষ বরাবর একটা অংশ উঠলাম। তাহলে এটা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে আমাদের যে ভেক্টরটা দাঁড়ায় এ ভেক্টর, সেই এ ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে এ ভেক্টরের মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন এখান থেকে কি কি টাইপের জিনিসপত্র আসে, এমসিকিউতে খুব চমৎকার সব কোশ্চেন আসে। যেমন হচ্ছে এক্স ওয়াই তলে এ ভেক্টরের দৈর্ঘ্য। আমি যদি এক্স ওয়াই তলে থাকি, দেখেন এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এটা কিন্তু এক্স ওয়াই তলে। তাহলে এক্স ওয়াই তলে এই ভেক্টরটার দৈর্ঘ্য হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ওয়াই জেড তলে এ ভেক্টরের দৈর্ঘ্য ওয়াই জেড তলে, তাহলে ওয়াই এবং জেড এই তলটায় এ ওয়াই জে ক্যাপ আর এ জেড কে ক্যাপ আছে। তাহলে এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এক্স জেড তলে এ ভেক্টরের দৈর্ঘ্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, ভেক্টরের মান কিরকম হয় এবং কোন তলে অ্যাকচুয়ালি এই ভেক্টরটার দৈর্ঘ্য কিরকম হয়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর পড়ে ফেললাম। এবার যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তো অবস্থান ভেক্টর জিনিসটা আসলে কি? আমরা জানি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুকে আমরা প্রকাশ করি একটা ভেক্টরের সাহায্যে, লেটস সে এটা একটা বিন্দু পি বিন্দু, স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে অরিজিন ও বিন্দু, স্থানাঙ্ক 0 0 0। তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশক যে ভেক্টর, এটাকেই ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। আর ভেক্টর সমান ওপি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। এখন যেটা হয় অনেক সময় অবস্থান ভেক্টর থেকে একটা ভেক্টরকে নির্ণয় করতে বলে। সো অবস্থান ভেক্টর আর ভেক্টর কিন্তু এক না। অবস্থান ভেক্টর হয় একটা বিন্দুর, অবস্থান ভেক্টর একটি বিন্দুর হয়, এবং অবস্থান ভেক্টর সবসময় কার সাপেক্ষে হয়, মূল বিন্দুর সাপেক্ষে। এখন আমরা অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয় করতে পারি। কিভাবে? ধরুন আমার দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি একটা বিন্দু x1 y1 z1, কিউ আর একটা বিন্দু x2 y2 z2। আমার পি কিউ ভেক্টরটা কত সেটা বের করতে বললো। তাহলে পি x1 y1 z1 কিউ x2 y2 z2, আমাদেরকে পি কিউ ভেক্টরটা বের করতে হবে। খুবই ভালো কথা। এবার তাহলে আমাদের দুটো স্থানাঙ্ক, একটা হচ্ছে পি বিন্দু
x1 y1 z1 কিউ বিন্দু x2 y2 z2। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত অবস্থান ভেক্টর ওপি ভেক্টর, ও বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত ভেক্টর ও কিউ ভেক্টর। তাহলে ওপি ভেক্টরটা লিখে ফেলি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর ও কিউ ভেক্টরটা লিখে ফেলি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এখন আমার দরকার পিকিউ ভেক্টর, তাহলে পি থেকে কিউয়ে যাব। পিকিউ ভেক্টরটা কোথা থেকে যাচ্ছি, পি থেকে কোথায় যাচ্ছি, কিউতে যাচ্ছি। এখন আমি শুরুতে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দেই এবং কিভাবে এটা মনে রাখবেন একটা টেকনিকও শিখিয়ে দিব। তাহলে পিকিউ যে ভেক্টরটা সেটা আসবে কোথা থেকে, ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর সমান হচ্ছে ও কিউ ভেক্টর। দেখেন নর্মালি যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর সমান কি হয়, ও কিউ ভেক্টর হয়। তাহলে এখান থেকে যে পিকিউ ভেক্টরটা আছে, পিকিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এইবার একটু মনে রাখার জন্য চিন্তা করি পিকিউ ভেক্টর, ভেক্টরটা কি পিকিউ। পদার্থবিজ্ঞানে আমরা সব সময় যে কাজ করি সেটা হচ্ছে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করি। পদার্থবিজ্ঞানে সবসময় কি করতে হয়, শেষটা থেকে আদিটা বিয়োগ করতে হয়। তাহলে এখন শেষটা কোথায়, কিউ, আদিটা কোথায়, পি, এজন্য আমরা বিয়োগ করতেছি কি, ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টরকে বিয়োগ করতেছি। তাহলে ও কিউ থেকে ওপি ভেক্টর বিয়োগ করলে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। এই যে হয়ে গেল। তাহলে এখন যদি আমি পিকিউ ভেক্টর না বলে বলতাম কিউপি ভেক্টর তাহলে কি হতো, দেখেন এই যে শিখে ফেলি কিউপি ভেক্টর। তাহলে কিউ থেকে পিতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিউ থেকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন, পিতে। শেষ বিন্দু কি পি, তাহলে শেষ বিন্দু মানে ও পি থেকে বিয়োগ করব ও কিউ। তাহলে আমরা যাচ্ছি কোথায়, পিতে, যেখানে আছি সেখান থেকে বিয়োগ করব। তাহলে x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। তাহলে এই যে দেখেন অবস্থান ভেক্টর থেকে কিন্তু আমরা ভেক্টরও কি করতে পারতেছি, নির্ণয় করতে পারতেছি। সুতরাং তাহলে দেখেন এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের যে প্রকাশ সেটা আমরা শিখে ফেললাম। তারপর হচ্ছে আমরা অবস্থান ভেক্টর শিখলাম এবং অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয় করতে শিখলাম। সো তাহলে আমাদের এই যে রিভিশনের যে ভেক্টর 1 লেকচারটা আছে, ভেক্টর 1 লেকচারে আজকে আমরা এই পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী লেকচারে আমরা তাহলে শুরু করব অ্যাকচুয়ালি ভেক্টরের গুণন দিয়ে। ভেক্টরের ডট গুণ পড়বো আমরা, ভেক্টরের ক্রস গুণ পড়বো, সেগুলোর প্রত্যেকটার ব্যবহার দেখব, আপেক্ষিক বেগ পড়বো, আর তারপরে যে হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল দিয়ে আমরা ভেক্টরের রিভিশনটা শেষ করব। সো সবাইকে আমি বলবো যে জিনিসটা করতে, সেটা হচ্ছে যেহেতু এইগুলো রিভিশন ক্লাস, তার মানে কি সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে সবচেয়ে কম সময়ের মধ্যে প্রত্যেকটা জিনিস জাস্ট ধরে ধরে যে আমাদের এই থিওরিগুলো আছে, এই কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো থেকেই আমাদের আসলে ম্যাথটা করতে হয়। সো আপনারা যদি এই কনসেপ্টগুলো মাথায় রাখেন, খাতায় একবার লিখে রাখেন, তাহলে আপনাদের আর অ্যাকচুয়ালি কোনো কিছু করতে কি হবে না, কোনো কষ্ট হবে না। ওকে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।